সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি সরকার ও রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ কাফি রতন, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আব্দুল্লাহ কাফি রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে সরকার ও রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। সেক্ষেত্রে শুরুতে যদি সরকারের বিষয়টি নিয়ে কথা বলি, সরকারের বয়স 3 মাসের কিছু বেশি। কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারলো সরকার বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। সরকারের 100 দিন পূর্ণ হয়েছে এবং সরকার, বিশেষ করে বাংলাদেশ এই বিএনপি সরকার, তার যেই ম্যানিফেস্টো ছিল এবং তার আগে তার 31 দফা রাষ্ট্র নির্মাণের যেই প্রকল্প ছিল, সেই অনুযায়ী তারা যেই জনগণকে সুবিধা দেওয়ার কথাগুলি বলেছে, সেইগুলি বিভিন্ন কার্ডের মাধ্যমে জনগণকে, বিশেষ করে কৃষক বা নারী এবং অন্যদেরকে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে আমি এখানে সরকারকে ধন্যবাদ জানাই যে তারা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে। এটা দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশের কৃষকদের। এইটা এক্সিকিউট হচ্ছে কিনা সেটা দেখার বিষয়, কিন্তু তারা ক্ষমতা নেওয়ার পরপরই এই ঘোষণা তারা দিয়েছিল এবং নানা ধরনের খাল খনন কর্মসূচি, তাদের যে লুক্রেটিভ যেই জনগণের কাছে প্রস্তাব ছিল সেইগুলি তারা বাস্তবায়ন করছে। কিন্তু জনগণের মনে যে স্বস্তির যেই বিষয়গুলি আপনি যেটা নিয়ে আমরা আলাপ করতে পারি, যেমন ধরেন নারী নির্যাতন, শিশু ধর্ষণ, হত্যা, সেইগুলি তো কমে নেই। আপনার টিআইবি একটা নিয়ে দিয়েছে যারা 100 দিনে 600 কতজন নারী শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে, সেই বিষয়ে আপনার তার প্রতিবেদন উত্থাপন করেছে। এবং দ্রব্যমূল্য, সেটাও কিন্তু সেই অর্থে কমে নেই। সরকার বারবার বলছে আগামী 11 তারিখ তারা বাজেট দিবে, সেখানে তারা মূল্যস্ফীতি কমানোর কথা বলছে, কিন্তু মূল্যস্ফীতি তো ক্রমবর্ধমান। এবং যেই চুক্তি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছে, বাণিজ্য চুক্তি করেছে, সেই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে আপনার ওষুধের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, আটার দাম বাড়বে, সয়াবিন তেলের দাম বাড়বে, এলএনজির দাম বাড়বে, সব কিছুর দামই বাড়বে। আপনার এই সরকার 100 দিনের তার মেয়াদ পূর্ণ করেছে, এর মধ্যে 2বার তারা আপনার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। তারা সিলিন্ডার গ্যাস, যেটা এখন আমাদের যেহেতু পাইপলাইনের গ্যাস নেই, সেহেতু আমাদের নতুন যে বাড়িগুলি হচ্ছে, নতুন যে অ্যাপার্টমেন্ট হচ্ছে এবং গ্রামাঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে, সেখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। একেবারে 355 টাকা বৃদ্ধি করে 50 টাকা হলো কমিয়েছে। তো এইভাবে তারা দেখাচ্ছে। আবার বিদ্যুতের মূল্য তারা 1 টাকা 52 পয়সা করে বাড়িয়েছে। এই যে প্রক্রিয়ায় মানুষের এগুলো হচ্ছে বেসিক নিড। এখন আপনি বিদ্যুতের দাম বাড়লে, জ্বালানির দাম বাড়লে অবশ্যই আপনার যে কোনো খাদ্যপণ্যের দাম বাড়বে, যে কোনো পণ্যের কি বলে আপনার উৎপাদন ব্যয় বাড়বে। সেই উৎপাদন ব্যয় বৃদ্ধি হলে কি হবে, যে আপনার দ্রব্যমূল্য বাড়বে। তো মূল্যস্ফীতি কমানোর যে টার্গেট, আজকেও আমি দেখলাম বা গতকালকেও আমি দেখেছি, প্রধানমন্ত্রীর যিনি অর্থ উপদেষ্টা, তিনি বলেছিলেন যে তাদের টার্গেট হচ্ছে মূল্যস্ফীতি কমানো, এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী তিনিও বলেছেন যে তাদের টার্গেট হচ্ছে মূল্যস্ফীতি কমানো। তো এই মূল্যস্ফীতি যদি কমানোই তাদের টার্গেট হয়ে থাকে, তাহলে বাজার যে নিয়ন্ত্রণ এবং বাজারে যে সিন্ডিকেট যে নিয়ন্ত্রণ করছে, সেই সিন্ডিকেট তারা ভেঙে দিচ্ছে না, তারা বাজার নিয়ন্ত্রণ বন্ধ করছে না। ভর্তুকির নামে তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে যখন তারা বিরোধী দল ছিল, তাদের সাথে আমরা মাঠে ময়দানে লড়াই করেছি যে আপনার কুইক রেন্টালের যে ক্যাপাসিটি চার্জ, যেখান থেকে আমরা কোনো বিদ্যুৎ নিচ্ছি না, কিন্তু আমরা উই আর গিভিং ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, সেই ক্যাপাসিটি চার্জই তো আপনার ভর্তুকি বাড়িয়ে দিচ্ছে। এখন আপনি যারা বড় লোক, যারা ধনী, যারা শিল্পপতি, যারা কুইক রেন্টাল করছে, তাদেরকে আপনি যে ভর্তুকি দিচ্ছেন সেটাকে আপনি প্রণোদনা বলছেন, আর কৃষককে আপনি ভর্তুকি দিলে সেটাকে আপনি ভর্তুকি বলছেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সরকার লোক দেখানো যে কর্মসূচিগুলির মধ্য দিয়ে এক ধরনের, এমনকি
প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত জীবন আচরণে যেই মানে কৃচ্ছতা। সংযম প্রদর্শন করছেন, কৃচ্ছতা প্রদর্শন করছেন, সেগুলি মানুষ বাহবা দিচ্ছে। কিন্তু মানুষের যেই বেসিক যেই সংকট, সেই সংকটের কিন্তু সমাধান হচ্ছে না। আপনার নিরাপত্তা সেটা নিশ্চিত হচ্ছে না, আপনার যে তার খাদ্য পণ্যের যে মূল্য হ্রাস সেটা হচ্ছে না। ফলে আপনি এক ধরনের বাহ্যিক যেই মানে সফলতার আবরণ বাতাবরণ তৈরি করছেন, কিন্তু আসলে সেই জায়গাটায় কিন্তু জনগণ সেই জায়গাটায় নিশ্চিত হচ্ছে না যে তার কি মানে আস্থা বা আস্থার কি জায়গাটা- কি জায়গায় সে হলো তার জন্য যেইটা করণীয় ছিল, তার নিরাপত্তার এবং তার যেই বেসিক নিডস সেটা নিশ্চয়তা দেওয়া, সেই জায়গাটা সরকার এই সম্ভবত জায়গাগুলো নিয়ে তো কথা হচ্ছে না আব্দুল্লাহ কাফির রতন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি নিয়ে, মানে গত কমাসে 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অবনমন হয়েছে, এটি আজকে সংসদে আলোচনাও হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে এই টিআইবির প্রতিবেদন ধরে একজন সংসদ সদস্য এই বিষয়টি নিয়ে কথা বলছে, পত্রিকায় দিয়েছে যে আপনার নদী দিয়ে হলো লাশ ভেসে যাচ্ছে। হ্যাঁ। তো কি কারণে লাশ ভেসে যাচ্ছে সেটা একটা সরকারের যুক্তিটা কি আসলে, মানে এখানে এক্ষেত্রে সরকার কি বলছে যে আমরা মানে ইচ্ছুক এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনমন ঠেকাতে, নাকি কোন রকমের তাদের আলাদা কোনো উত্তর আছে, কি বলছে না? যেমন ধরেন মানে মিরপুরে যেই 8 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করা হলো, হত্যা করা হলো, এবং খুব দ্রুততার সাথে হলো সে হত্যাকাণ্ডের বিচারও হলো, সেটা প্রশংসনীয়। এটা আমি প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীর মতো মানে তার বাসভবনে ডেকে নিয়ে গিয়ে বাবা মাকে সান্ত্বনা না দিয়ে স্বয়ং তিনি নিজে চলে গেছেন, সেইগুলি আমি মনে করি পজিটিভ দিক। এবং একজন রাজনীতিবিদ হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে সেই কাজগুলি তো ডেফিনেটলি পজিটিভ। কিন্তু আপনি দেখেন, এক রামিসা হত্যাকাণ্ডের বিচার হলে তো হবে না। এইখানে 600 অধিক নারী শিশু নিপীড়ন হচ্ছে। এবং আপনি মাদ্রাসায় যেভাবে বালক শিশুদেরকে হলো নিপীড়ন করা হচ্ছে, সেই বিষয়তে কোনো কথা হচ্ছে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আপনি লোক দেখানো একটা দুইটা কেস আপনি দেখালেন, কিন্তু সামগ্রিকভাবে আপনি তো সেটা সফল হচ্ছেন না। আপনাকে দেখতে হবে সামগ্রিকতায়। কিন্তু দলকে কিংবা সকলেই বলে যে সরকার এবং দল যদি আলাদা না হয়, সেক্ষেত্রে এক ধরনের অগণতান্ত্রিক চর্চা মানে অব্যাহত থাকে সমাজে। মানে সরকার এবং রাজনৈতিক দল, মানে যে দলটি এখন সরকারে আছে তাকে আলাদা করে সরকারকে চলতে হবে। তা আপনার কি মনে হয় যে সরকার এবং রাজনৈতিক দল, মানে বিএনপি এবং সরকার আলাদা হতে পেরেছে মনে হয়? না, আমরা যে সংকটগুলির কথা বলছি সেগুলি কিন্তু সরকার এবং রাজনৈতিক দল আলাদা হওয়া না হওয়া দিয়ে কিন্তু পরিমাপ করা যাবে না। এটা হচ্ছে যে সরকারের যেই রাষ্ট্রের মানে শাসনতন্ত্রের উপরে যেই মানে আর কি আপনার দখল, আমি দখল শব্দটা বলবো যে এর আগে 18 মাস যারা ক্ষমতায় ছিলেন তারা যেই নৈরাজ্য তৈরি করছেন, সেই জায়গা থেকে একটা মানে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার যেই দক্ষতা, সেইটা তারা এখনো অর্জন করে উঠতে পারে নাই। ফলে এই সংকটটা সেখানে। আর আপনি যে সংকটটার কথা বলছিলেন সেটা হচ্ছে ধরেন ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, দলের স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার জন্য দল এবং সরকার দুইটাকেই হচ্ছে কুক্ষিগত করে রাখা, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু আমরা যে সংকটগুলি গত 1 মাস ধরে দেখছি সেটার সঙ্গে এই জায়গাটা সংকটটার মিল নেই। আমরা অবশ্যই সরকার এবং রাষ্ট্র ভিন্ন হোক সেটা চাই। আমরা যখন আপনার ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছিলাম, আমরা এই বিষয়গুলি আলোচনা করেছিলাম, কিভাবে সরকার এবং দলকে আলাদা করা যায়, সরকার প্রধান এবং দলীয় প্রধান আলাদা, তাতে চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে। সেই জায়গাটায় মানে মানে আগের যে সরকারগুলি যে দলীয় প্রধানই সরকার প্রধান, ফলে ক্ষমতার একচ্ছত্র আধিপত্য তৈরি হয়। ক্ষমতার একচ্ছত্র আধিপত্য তৈরি করলে কর্তৃত্ববাদ তৈরি হয়, কর্তৃত্ববাদ থেকে আপনার ফেসিবাদ তৈরি হয়। সেই বিষয়গুলিকে আমরা হচ্ছে মানে দূর করতে চাই। ফলে এই যে মানে সরকার থেকে দলকে আলাদা করা, দল থেকে সরকারকে আলাদা করা, সেটা কিন্তু অন্য মিনিং হচ্ছে একটা গণতন্ত্রায়নের জন্য, সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে গণতন্ত্রায়নের জন্য এটা খুবই প্রয়োজন। কিন্তু আমি যেই কথাটা আবার আপনাকে বলছি যে এই যে গত 100 দিনে যেই সংকটটা আমরা দেখলাম, সেটা সদিচ্ছা এবং দক্ষতার, সরকারের সদিচ্ছা এবং
দক্ষতার কারণে এই ঘটনাটা ঘটছে। জনগণের প্রত্যাশা পূরণে এখন সংস্কার কতটুকু প্রয়োজন বলে মনে হয় আপনার? সংস্কার তো অবশ্যই প্রয়োজন। আগে যে ধরেন সংস্কার কমিটিগুলি গঠিত হয়েছিল, 11টা সংস্কার কমিটি গঠিত হয়েছিল, আমরা বলেছি দেখেন বাংলাদেশে সেই সময় বলতাম এবং ঐক্যমত্য কমিশনে আমি খুব জোরালোভাবে এটা বলেছিলাম যে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল শিক্ষা কমিশন সংস্কার কমিশন করা, সেটা করা হয়নি। আমাদের সবচেয়ে বড় দরকার ছিল কৃষি সংস্কার কমিশন করা, সেটা করা হয়নি। কিন্তু যেগুলি করা হয়েছিল সেইগুলির মধ্যে যেগুলি মানুষের জীবন মানের উন্নতির জন্য সাথে সংশ্লিষ্ট সেগুলি নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনি আলোচনা হয়েছে সংবিধান নিয়ে, আপনি আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে, মানে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যা দরকার সেগুলি নিয়ে সেগুলো ঐক্যমত্য। এবং আপনি দেখেন পার্লামেন্টে সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। আপনি তো পার্লামেন্টে আমেরিকার সাথে যে গোলামির চুক্তি হলো সেই চুক্তি বাতিল করার জন্য কোনো আলোচনা হচ্ছে না। আপনি টকশোতে এসে তারা বলবেন, আমি ওদিন মানে সরকার বিরোধী দলের এক তরুণ সাংসদের সাথে টকশোতে ছিলাম, সেখানে তিনি বলছেন যে আমরা তো সময়ই পাইনি। তো আপনি কি করলেন গত অধিবেশনে? আপনি কি করলেন? একমাত্র বামপন্থীদের অনুরোধে রুমিন ফারহানা ছাড়া আর কেউ তো, এই 299 জন সাংসদের কেউই তো এই যে চুক্তি বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবকিছুকে খর্ব করবে সেই বিষয়ে তো আসলে কোনো কথা বলে নেই। ফলে আপনি সরকার এবং বিরোধী দল তাদের সদিচ্ছা থাকতে হবে যে আপনি যে সংস্কারের কথা ঐক্যমত্য কমিশনে বলেছেন, যে সংস্কার বিএনপি তার 31 দফার মধ্যে বলেছে এবং অন্যান্য রাজনৈতিক দল, আমরা কমিউনিস্ট পার্টি যা বলেছি, সেইগুলি নিয়ে তো সরকার মানে পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের বাইরে যারা আছে, আমরা নির্বাচনে জয়লাভ করতে পারিনি, তার মানে এই না যে আমাদের সংস্কারের যেই বক্তব্য সেই বক্তব্যগুলির কোনো সারবত্তা নেই। আমাদের বক্তব্যের অনেক সারবত্তা আছে। ফলে আমাদের সাথেও আলোচনা করতে হবে, পার্লামেন্টের ভিতরে আলোচনা করতে হবে, পার্লামেন্টের বাইরেও আলোচনা করতে হবে। জনগণের জীবনমান উন্নতির জন্য যা করা দরকার আমরা বিএনপি সরকারকে সেটাই আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে। আমি এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আসলে এই জনপ্রত্যাশা পূরণে কতটুকু দরকার সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আব্দুল্লাহ কাফি রতন, আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক থাকুন দেশ সাম্প্রতিকের সাথে, ফিরছি। স্বাগত জানাচ্ছি দেশ সাম্প্রতিকে, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। সরকার ও রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। দর্শক এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আমাদের আরো একজন আলোচক আমাদের সাথে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন। মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, তিনি এই কিছুক্ষণ আগেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর। এবং আব্দুল্লাহ কাফি রতন আমার সাথে যুক্ত ছিলেন, তার সাথে আলোচনা চলছিল সরকার তার এই 3 মাসের কিছু বেশি বয়সে জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সক্ষম হলো সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এবং আজকে টিআইবির একটি প্রতিবেদন ধরেই এই আলোচনাটাই হয়েছে। আমি একটু ছোট্ট করে বলতে চাই, সেটি হলো যে গত 100 দিনে টিআইবি বলছে যে গত 100 দিনে 605 জন খুন হয়েছে, 209 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, 196 জন অপহরণের শিকার হয়েছে এবং সেই সাথে ছিনতাই, ডাকাতি এবং পুলিশের উপর হামলা ঘটনা ঘটেছে। অর্থাৎ আইন শৃঙ্খলার এক চরম অবনমন হয়েছে। আপনি কি বলবেন মোশাররফ আহমেদ ঠাকুর? ধন্যবাদ আপনাকে। না, টিআইবির এই প্রতিবেদন দ্বারা যে বলা যায় যে আইন শৃঙ্খলার চরম অবনতি, এটা ঠিক এরকম না। কারণ টিআইবির যে প্রতিবেদন, এটা হচ্ছে পত্রিকা দেখে দেখে নিউজ করা, পত্রিকা দেখে দেখে পত্রিকার নিউজগুলোকে একত্রিত করে কম্পাইল করে একটা বক্তৃতা করে দেওয়া, এটা হচ্ছে টিআইবির পরিস্থিতি। তো টিআইবি, আমি আপনাকে বলছি যে টিআইবি তো যেদিকে বৃষ্টি পড়ে ওইদিকে ছাতা ধরে, কখনো আমাদের কাফি ভাইদেরকে বলা হয়তো রাশিয়ায় বৃষ্টি পড়ে বাংলাদেশে ছাতা ধরে। তো টিআইবি আগে বুঝে যে কোন দিকে বৃষ্টি পড়ে। তো আমি আপনাকে বলছি যে বাংলাদেশে ডিপ স্টেট থেকে আরম্ভ করে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী আছে, ষড়যন্ত্র আছে, তারপরে অনেক কথাই আছে বাংলাদেশের বর্তমান পলিটিক্স নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বাংলাদেশের নতুন গভর্নমেন্ট তারেক রহমান সরকারের সামনে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাংলাদেশে একটা বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ। এই অবস্থাটা, এই বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং একটি রক্তপাতহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণটা সম্ভব হয়েছে। এটা একটা বাংলাদেশের মানুষের বিশাল অর্জন আমি মনে করি। মানবাধিকারের প্রশ্নে সারা পৃথিবী মনে করছে যে বাংলাদেশ
একটা ভালো অবস্থায় আছে। এবং আমি আপনাকে বলবো যে বাংলাদেশের সারা বিশ্বে বাংলাদেশের এই স্বীকৃতি স্বরূপ আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক বছর পরে প্রায় 46-47 বছর পরে 1980 সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদ লাভ করেছিল। তার 46-47 বছর পরে এইবার প্রথম আবার 40 বছর এই 41তম অধিবেশনে বাংলাদেশ ঠিক এইরকম কারণেই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিল, এইবার হলো। তো আমি সেই ক্ষেত্রে মনে করি যে বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এই ক্ষেত্রে যে এবং নতুন সরকার, আমাদের পুলিশের যে দুর্বলতা আছে, এখনো পুলিশ কাটিয়ে উঠতে পারে নাই। আমি আপনাকে বলি যে একেবারে আল্লাহর কসম আমি বলছি যে আমি এই গতকালকে সন্ধ্যার পরে একটু বেরিয়েছিলাম, তো একটা টিভির চ্যানেলে আসছিলাম। তো ওই টিভির ড্রাইভার সাহেব বলতেছিল পুলিশ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, পুলিশের পোশাক দেখে বলছে, স্যার দেখছেন ইউনূস সরকার পুলিশকে দারোয়ান বানাই দিয়ে গেছে। মানে পুলিশ পোশাক পরিবর্তনে দারোয়ান বানাই দিয়ে গেছে। এই যে অবস্থাটা, একটা পুলিশের আওয়ামী লীগের ব্যবহারে পুলিশের পজিশন কিছুটা নড়বড়ে হচ্ছে। এরপরে গত 2 বছরে পুলিশের যে মানসিক মনস্তাত্ত্বিক উন্নয়নের জন্য যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, এটা আমি মনে করি হয় নাই। ইউনূস সরকার তো একবার মরালি ডাউন করার জন্য যত কাজ আছে সবগুলো করেছে। পুলিশের বিরুদ্ধে মব করা হচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে মব করা একটা রীতিমতো একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল। বিএনপি এটা থেকে বের হওয়ার চেষ্টা করছে। তো আমি মনে করি যে পুলিশের মনোবল উদ্ধারের জন্য সরকারকে উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশের তো বিশাল ভূমিকা থাকা দরকার। তো এই পুলিশ একটা মডার্ন স্টেটে আপনার ছাত্র সবাইকে ছুটি দিয়ে দেন 7 দিনের জন্য, নো প্রবলেম। সকল শিক্ষক গবেষকদেরকে ছুটি দিয়ে দেন, নো প্রবলেম। পুলিশকে 3 দিনের জন্য ছুটি দেওয়া যায় না, কারণ 3 দিন পুলিশ ছিল না। বাংলাদেশে আধুনিক রাষ্ট্র কি না, পাড়ায় পাড়ায় সবাইকে পাহারা দিতে হচ্ছে, বুড়ো থেকে ছেলে পর্যন্ত সবাই মিলে পাহারা দিয়ে রক্ষা করতে হচ্ছে, সোসাইটি রক্ষা করতে হচ্ছে। আর পৃথিবীর অন্যান্য দেশে, উন্নত দেশগুলিতে তো 1 ঘন্টার জন্য লোডশেডিং হইলে লুটপাট শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আমার দেশের সোসাইটিকে ভালো আছে, তারপরেও আমার পুলিশ লাগবে। তো পুলিশের আপনি যেটা বলছেন যে পুলিশের মনোবল আবারও চাঙ্গা করতে হবে বা তাদেরকে আরো শক্তিশালী করতে হবে, এই সরকার কি করবে? মানে এই সরকার কি আবার পোশাকের রং পরিবর্তন করে একটা কিছু করার চেষ্টা করবে, নাকি একেবারে ভেতর থেকে কোনো একটা পরিবর্তন আসবে? আমি আপনাকে বলি যে পুলিশের প্রথমত প্রধান কাজটা হচ্ছে গভর্নমেন্টের যারা কথা বলতে পারেন, এই গভর্নমেন্টের যারা কথা বলতে পারেন, আমি আগের গভর্নমেন্টকেও বলছিলাম যে যাদেরকে আমি পছন্দ করি না তাদের কথাই বলছিলাম যে প্রতিটা পুলিশ লাইনে পাঠান, গভর্নমেন্ট যাদেরকে মিন করে এদেরকে পাঠান, পুলিশের মনোবল উদ্ধারে কথা বলেন এবং পুলিশের ব্যথা বেদনাটা কি আছে এটা শুনেন, পুলিশকে সাহস দেন। পুলিশের সমর্থনে কারা কাজ করবে এদের নাম বলে আসেন, এলাকা ভিত্তিক মানে জেলা ভিত্তিক বলে আসেন, যে সোসাইটিকে অ্যাড্রেস করেন যে পুলিশকে কিভাবে সহায়তা করতে হয়। এবং কারণ একটা থানায় 3.5 লাখ লোক আছে, বা একটা কনস্টিটিউয়েন্সি 3.5 লাখ লোক, 3 লাখ লোক, 3 লাখ লোকের জন্য 45 জন পুলিশ, জনবলের জন্য আমি আপনি বলছি। 1 2 নম্বর, পুলিশের অভ্যন্তরে আরো বিশেষ ঘটনাবলী আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনি বলছি পুলিশের যে অপব্যবহার হচ্ছে সেইখান থেকে আরেকটা বিষয় আছে। আমি পুলিশের ভিতরে 2,13,000-এর মতো পুলিশ আছে। গত 17 বছরে এর 80%, গত 15 বছরে 17 বছরে এদের যে রিক্রুটমেন্ট, প্রায় 80% রিক্রুটমেন্ট গত 17 বছরে। তো এইখানে একটা বিষয় আছে, যারা আমার কথা হচ্ছে যারা এই
অপকর্মের সাথে জড়িত ছিলেন, এদেরকে বাছাই করে ফেলা দরকার, দ্রুত বাছাই করে ফেলা দরকার, আর বাকিদেরকে নির্দোষ ঘোষণা করে দেওয়া দরকার। কারণ প্রত্যেকটা পুলিশ সদস্যের উপর আপনি খড়গ ঝুলিয়ে রেখে, তলোয়ার ঝুলিয়ে রেখে, শাস্তির তলোয়ার ঝুলিয়ে রেখে আপনি তার কাছ থেকে সার্ভিস প্রত্যাশা করতে পারেন না। তো এই যে আমি তত্ত্বাবধায়ক সরকারের সময় বলছি যে একটা প্রতিটা থানার থেকে যদি পুলিশ যদি 5 জন করে অপকর্ম করে থাকে তাহলে 2000 পুলিশ, 3 জন করে যদি করে থাকে তাহলে 1000 পুলিশ। এইরকম বলেন যে আমাদের এই স্ক্রিনিং করতে 1 মাস সময় লাগবে, এবং এই 1 মাস সময়ে আমি 1000, 2000, 3000, 5000 হোক পুলিশ, 5000 আপনি স্ক্রিনিং করে বলেন যে এই 5000 পুলিশ এই শেখ হাসিনার সময় অপকর্মে লিপ্ত ছিল, এদেরকে আলাদা করলাম, তোমরা আপাতত বাড়ি ঘরে যাও, বাড়ি ঘরে থাকো, বসে থাকো, আমরা তদন্ত শেষ হলে যদি কেউ তদন্তে দোষী প্রমাণিত হও আদালত ফেস করবা, আর যদি দোষী প্রমাণিত না হও তাইলে কাজকর্মের যোগ্য। মানে এটা কেমন কেমন হিসাব হবে মোশাররফ আহমেদ ঠাকুর? এটা কি আসলে মানবাধিকার লঙ্ঘনের কোনো পর্যায়ে পড়বে কিনা? কারণ অন্য কোনো দল করার কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এরকম টাইপের কিছু? না, অপকর্ম, যেটা অপকর্ম, খুন, গণহত্যা, খুন, হত্যা, হত্যা বা খুন একটা শব্দই। এবং থানায় যারা ধরুন আওয়ামী লীগের জন্য যে দলবাজি করেছে, প্রকাশ্য দলবাজি করেছে, প্রমাণিত অপোজিশন কর্মীদের পায়ে গুলি করেছে, হাঁটুতে গুলি করেছে, ধরে ধরে গুলি করেছে, এইরকম পুলিশ সদস্যের নাম আছে। তো এদেরকে আপনি স্ক্রিনিং করে আলাদা করে ফেলেন, দোষী যারা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এদেরকে স্ক্রিনিং করে ফেলেন, স্ক্রিনিং করে আলাদা করে রাখেন, রেখে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত হবে, প্রমাণ হবে। যদি প্রমাণিত না হয় তিনি কাজে যোগ দিবেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। আর বাকিদেরকে আপনি বলবেন নির্দোষ, তোমরা নির্ভয়ে কাজ করো, নির্ভয়ে কাজ করো দেশের জন্য, জাতির জন্য। সেখানে একটা স্বস্তির জায়গা তৈরি হবে। মোশাররফ ঠাকুর, আমি আসলে গণঅভ্যুত্থান তো নতুন সমাজের জন্য তুমি কাজ করো। আচ্ছা, ওকে, আমি এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে গেল, এবং পুলিশের অবস্থা যে অবস্থা আছে সেই জায়গা থেকে উত্তরণের আপনি একটি উপায় বলেছেন। আমি বিরতির পরে এসে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা তো কমানো যায় নাই, বা গ্যাসের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আপনি কি, আপনার ব্যাখ্যাটা কি? আমি একটা বিরতির পর এসে আপনার কাছে জিজ্ঞেস করবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। সরকার ও রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আব্দুল্লাহ কাফি রতন এবং মোশাররফ আহমেদ ঠাকুর দুজনে আমার সাথে যুক্ত আছেন। আলোচনায় ফিরতে চাই। এই অংশে আব্দুল্লাহ কাফি রতন আপনার কাছেই চলে যেতে চাই। প্রত্যাশার একটি বড় অংশ জুড়েই যে বিষয়টি আছে, আপনি এর আগেও আলোচনাতে যুক্ত করেছেন, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা দেখি যে প্রত্যেকটা বাজেট আসে এবং সেই বাজেট পরবর্তী সময়ে কারণে হোক অকারণে হোক জিনিসপত্রের দাম আবারও এক দফা লাভ দিয়ে বেড়ে যায়। এমনিতেই সবকিছু ঊর্ধ্বমুখী, তারপরে আবার বাজেট। এখন এই নতুন সরকারের সামনে বাজেট নিয়েও কিছু চ্যালেঞ্জ আছে। কোন কোন বিষয়গুলোতে সরকারকে এখন বাজেটে প্রাধান্য দিতে হবে, যেটি আসলে বাজেটকে কার্যকর করবে, মানুষের কাছে গ্রহণযোগ্য করবে? আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাকে। মোশাররফ ভাইকে শুভেচ্ছা। তো যখন প্রথম বললাম তখন উনি এসে পৌঁছান নাই। তো আজকে যে কথাটা আমি দিয়ে শুরু করতে চাই এই আপনার এই প্রশ্নে, যে সরকারের টার্গেট কি বাজেট নিয়ে। আমি প্রি বাজেট যে ডিসকাশন করছেন সরকারের নানা রকম মন্ত্রী, উপদেষ্টা, তারপর তার বিশ্লেষকরা, মূল টার্গেট হচ্ছে মূল্যস্ফীতি কন্টেইন করা, ধরে রাখা। তার মানে কি, যে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে সেটাকে কন্টেইন করতে চায় তারা। এবং এটা খুবই মানে দুঃখজনক ঘটনা যে গত 16 মাসের মধ্যে গত মে মাসে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিল, 9.42% ছিল, এবং এটা ক্রমবর্ধমান। তার মানে কি, সরকার যখন বারবার বলে যে আমাদের বাজেটের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে আনা, কন্টেইন করা, মানে সীমাবদ্ধ করা, সেইটার মানে হচ্ছে যে একটা আশঙ্কা আছে যে মূল্যস্ফীতি বাড়া। সরকার প্রধানও বলছে যে সামনে খুব সুখকর দিন নাই, কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সেটা মূল্য বৃদ্ধির দিক থেকে হতে পারে, আইন শৃঙ্খলার দিক থেকে হতে পারে, নানা বিষয়ের দিক থেকে হতে পারে। আমি জাস্ট খালি একটা কথা বলি, এই প্রশ্নের জবাব দিব আপনার। এই যে মববাজি, চাঁদাবাজি, এইগুলি তো কমছে না।
মোশাররফ ভাই খুবই পুলিশ বাহিনীর মনোবল বাড়ানোর জন্য পুলিশ বাহিনীর সংখ্যা টংখ্যা দিয়ে হলো একটা বক্তব্য দিচ্ছেন, কিন্তু মববাজি এবং চাঁদাবাজি এটা তো সরকার দলীয় লোক এবং বিরোধী দলের লোকরাও করছে। এদেরকে তো দলীয় যে লোকগুলি এই কাজগুলি করছে তাদেরকে তো দমন করা দরকার, এবং ওইখানেই সরকারের সদিচ্ছা যে সরকার যে কমিটমেন্ট করেছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবে, সেটার জন্য তার দলীয় লোকজনদেরকে সে হচ্ছে হলো স্পেয়ার করছে না, সে দলীয় লোকজনকে গ্রেপ্তার করছে। এখন আপনার প্রশ্নে আসি, সরকার যে বলছে আপনার 9,30,000 কোটি টাকা একটা বাজেট দিবে, এই বাজেটের প্রায় 3 লক্ষ কোটি টাকা হলো ঘাটতি হতে পারে। আমি জানি না, বাজেট পেলে আমরা বুঝতে পারবো। এই ঘাটতি বাজেট পূরণ করতে সরকার কি করতে হবে? নানা রকম আপনার ইউটিলিটিসের দাম বাড়াতে হবে, বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, আপনার কি বলে পানির দাম বাড়াতে হবে, আপনার আর অন্য যে এগুলি বাড়াতে হবে। ফলে এই যে একটা চেইন রিয়াকশন, দেখবেন যে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আপনার রিয়েল ইনকাম কমে যাওয়া। আপনি আগের 20,000 টাকায় যে জিনিস কিনতে পারতেন এখন সেটা কিনতে পারবেন না। ফলে কি হচ্ছে, আপনার জীবনমানকে যদি একটা স্ট্যান্ডার্ডে বজায় রাখতে হয়, তাহলে আপনার যে সঞ্চয় আছে সেই সঞ্চয় ভেঙে আপনাকে খাইতে হবে, নাহলে দুর্নীতি করতে হবে। না সঞ্চয় ভেঙে খাইতে হবে। দুর্নীতি তো অন্য একটা ইস্যু, কিন্তু আপনাকে যদি মনে করেন যে স্ট্যান্ডার্ডে আপনি আছেন, আজকে যে স্ট্যান্ডার্ড আছেন 9.42% মূল্যস্ফীতিতে, এটা যদি আপনার 14% 15% হয়ে যায়, তখন কি হবে? তখন আপনাকে তো ওই আপনার হয়তো আপনি একটু কম ভোগ্যপণ্য ব্যবহার করবেন, কিন্তু আপনি তো কত কমাবেন? আপনার একটা লিভিং স্ট্যান্ডার্ড তৈরি আছে, সেটা রক্ষা করার জন্য আপনাকে সঞ্চয় ভেঙে খেতে হবে। ফলে এক ধরনের আর্থিক মানে সংকট তৈরি হবে। আর এই যে ট্রাম্প যে যুদ্ধাবস্থা সারা পৃথিবীতে তৈরি করছে, সেই যুদ্ধাবস্থার ফলশ্রুতিতে স্ট্যাগফ্লেশন তৈরি হবে, সেখানে আপনার স্থবিরতা তৈরি হবে, সেখানে জিডিপি গ্রোথ কমে যাবে, বেকারত্ব হলো বাড়বে, আপনার উৎপাদন কমে যাবে। এই যে একটা সামগ্রিক যেই স্থবিরতা তৈরি হবে, সেইটা থেকে তো বাংলাদেশে রক্ষা পাবে না। এবং ওই জায়গায় যদি আপনি যদি এই যে যেই আপনার দুর্নীতি এবং ভুল নীতি, সেখান থেকে যদি এই সরকার বেরিয়ে আসতে না পারে, ভুল নীতির কথা আমি শুরুতেই বলেছিলাম যে ক্যাপাসিটি চার্জ আমি কেন দিব? যদি আমি বিদ্যুৎ নেই আমি কেন ক্যাপাসিটি চার্জ নেব? এই যে ভর্তুকি প্রতি বছর 40,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, আপনি বলছেন 41,000 কোটি টাকা বিদ্যুতের ঘাটতি মানে ভর্তুকি, তার তো বড় অংশ আপনি দিচ্ছেন হচ্ছে হলো ক্যাপাসিটি চার্জ হিসাবে। তো সেটা কেন দিব? আমি বাংলাদেশের মানুষ কেন ক্যাপাসিটি চার্জ? এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্যই তো আমার বিদ্যুৎ, আমি আরো কম দামে বিদ্যুৎ পেতে পারতাম, কিন্তু এত বেশি দামে বিদ্যুৎ দিচ্ছি। আর বিদ্যুতের দাম বৃদ্ধি মানে হচ্ছে সমগ্র অর্থনীতিতে আপনার হলো দাম বৃদ্ধি, এটার প্রভাব পড়া। এবং সেটার ফলে আপনার ওনারা যতই সদিচ্ছা প্রকাশ করুক যে আমি মূল্যস্ফীতি কমাবো, আপনি ওই যে ঘাটতি বাজেট পূরণ করতে গিয়ে যে দাম বাড়াবেন, সেই দাম কিন্তু আপনার মূল্যস্ফীতিকে আরো ঊর্ধ্বগতি করবে। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ কাফি রতন। মোশাররফ আহমেদ ঠাকুর, সরকার কি এই বিষয়গুলো বিবেচনায় রেখেছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত মনে করি যে অর্থনৈতিক সুস্থতার জন্য, একটা দেশের অর্থনৈতিক সুস্থতার জন্য প্রথম যে 3টা ইস্যু মুখস্থ বলে দেওয়া যায়, একটা ইস্যুর নাম হচ্ছে মূল্যস্ফীতি, যেটা বললেন, 2টার নাম হলো মুদ্রাস্ফীতি, 2, 3 হচ্ছে বেকারত্ব। এই 3টা জিনিসের রাশ টেনে ধরতে না পারলে অর্থনীতি এটা পাগলা ঘোড়ার মতো ছুটাছুটি করে, এবং এটা জনমনে কোনো স্বস্তি দিতে পারে না, জনগণকে কোনো স্বস্তি দিতে পারে না। তো এই জন্য আমি বলবো যে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অবশ্যই জনগণকে এই স্বস্তির কথাটা শোনাতে হবে, প্রত্যাশার কথাটা, সেটা হলো মূল্যস্ফীতি তাকে 8-এর মধ্যে অন্তত নিয়ে আসতে হবে, মুদ্রাস্ফীতি কমাতে হবে, এবং বেকারত্ব তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমার জনগণের কাছে প্রত্যাশার এই 3টার কথা অবশ্যই আমি বলব। নাম্বার এই ক্ষেত্রে ধরুন যে বাজেটের যে বক্তব্যটা আছে, বাজেট অনেক সময় যে ঘাটতি বাজেট এমনি বলা হয়, ঘাটতি বাজেটকে নিরুৎসাহিত করা হয়, কিন্তু বড় বড় যে দেশে যারা বাক পরিবর্তন করেছে যেসব রাষ্ট্র অর্থনীতির, এই ক্ষেত্রে তাকে ঋণ করতে হচ্ছে বাক পরিবর্তনের জন্য। এবং এটা যদি পজিটিভ হয় বাক পরিবর্তনটা, যেমন ধরুন অর্থনীতি, কাফি ভাই আছেন বলে আমি বলছি যে আপনি
1978 সালে জিয়াউর রহমান অর্থনীতির বাক পরিবর্তন করলেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম, এবং এই ক্ষেত্রে মনি সিং এদের সাথে কথা বলেছেন ওই সময়ের কমিউনিস্ট পার্টির সভাপতি। তো সেইখানে যে সরকার যে একটা জাতীয়করণের ভ্রান্ত পথে হাঁটছিল বাকশাল সরকার, সেই বাকশাল সরকারের জাতীয়করণের নীতি থেকে একেবারে প্রাইভেটাইজেশনের দিকে গভর্নমেন্ট হাঁটলেন। এবং ওই সময়ের একজন লোকের নাম হচ্ছে এমিন হুদা, মোহাম্মদ নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন, এবং তিনি এই বাক পরিবর্তনের কাজটা করেন। পরে সাইফুর রহমান এটাকে আরো এগিয়ে নিয়ে গেছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাক পরিবর্তনের সময় অনেকেই অনেক কথা বলছিলেন যে দেশ কোন দিকে যাবে, এই যে প্রাইভেটাইজেশনের দিকে গেলে কি হবে দেশের অর্থনীতির, কিন্তু এটা শেষে আখেরে ভালো ফল দিচ্ছে। আমার সাথে হয়তো রতন ভাই ভিন্ন মত থাকতে পারে, বাট আমি মনে করি যে আজকে যে আমরা বছরে প্রায় 23 লাখ 22 লাখ 23 লাখ ছেলে মেয়ে চাকরির বাজারে আসে, এটা সরকারের পক্ষে তো ম্যানেজ করা সম্ভব হতো না যদি প্রাইভেটাইজেশন না হতো আজকে। তো সেই জন্য আমি আপনাকে বলছি যে গভর্নমেন্ট যদি রিয়েলি বাক পরিবর্তনের কোনো প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, সেটা জনগণকে অবহিত করবেন, সঠিকভাবে অবহিত করবেন, আশ্বস্ত করবেন, করে তারা বাক পরিবর্তনের দিকে যাবেন। আমি মনে করি যেহেতু এইটা একটা গণতন্ত্রের নির্বাচিত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, জনগণের সাথে তাকে খোলামেলা হতে হবে। খোলামেলা অনেকটা যেটা বলেন যে আপনারা বলেন যে গ্লাসনস্তের মতো খোলামেলা হতে হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে খোলামেলা দিকে যেতে হবে, এবং গভর্নমেন্টের সামনে আরো বড় চ্যালেঞ্জ আছে, জাতীয় চ্যালেঞ্জ আছে। যে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে, সেই ক্ষেত্রে একটা এই গঙ্গা চুক্তি নবায়নের প্রশ্নে, গঙ্গার পানি চুক্তির প্রশ্নে আমাদের একটা লাগবে, জাতীয় ঐক্যমত লাগবে, সবার সহযোগিতা লাগবে। এবং আমি মনে করি এটা আমার যে বন্ধু আছেন আলোচক, কাফি ভাইদের পার্টি, কমিউনিস্ট পার্টি, গঙ্গার পানি চুক্তি নিয়ে ন্যায্য হিস্সা নিয়ে তারা কথা বলবেন, তো অবশ্যই কথা বলতে হবে। তো কথা বলবেন। আপনি মালয়েশিয়ায় প্রায় 5 লক্ষ লোক যাবে বাংলাদেশ থেকে। আপনি জানেন যে মালয়েশিয়া এবং বাংলাদেশ উভয় দিকে, উভয় এন্ডে একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটকে ভেঙে দিতে সরকারের সহযোগিতা লাগবে, সরকারকে সহযোগিতা করতে হবে যাতে গরিব মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ অল্প পয়সায় বিদেশ যেতে পারে, এই সিন্ডিকেটের হাতে বন্দী না হয়। এইসব ইস্যুসগুলিকে আমি মনে করি যে পদ্মা ব্যারিজ হবে, এইখানে জাতীয় ঐক্যমত লাগবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সরকারের, আমি মনে করি সরকারের যেগুলি ধরেন সারা দেশে চাঁদাবাজি দুর্নীতি হয়, এই ক্ষেত্রে সরকার অ্যাকশনে আছে কিনা, ইনঅ্যাকশনে আছে কিনা, সেটাই আমি একটু জানতে চাই। আপনি সিন্ডিকেটের যে বিষয়টি নিয়ে এসেছেন, আমি মানে এই শ্রমিক রপ্তানির বিষয়টি ধরেই আমি একটু বলতে চাই যে সিন্ডিকেটের যে বিষয়টি আছে, এর আগের সরকারও বারবার বলেছে সিন্ডিকেটের গায়ে হাত দেওয়া যাবে না। সরকার কি আন্তরিকভাবে ইচ্ছা আছে? শেখ হাসিনার সময় আমরা জানতাম যে মুরগির বাজার থেকে 10,000 কোটি টাকা লুট হয়েছে, এখন চালের বাজার থেকে 10,000 কোটি টাকা লুট হয়েছে। এইরকম সিন্ডিকেট তো গভর্নমেন্ট, মুরগির বাজারে সিন্ডিকেট, চালের বাজারে সিন্ডিকেট, এটা তো এখনো হইতে পারে নাই। তো গভর্নমেন্টের সদিচ্ছা আছে। আমি মনে করি যে একটা হচ্ছে গভর্নমেন্ট প্রশ্রয় দেয় সিন্ডিকেটকে, আর একটা হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। দুটা জিনিস, একটা হলো সরকারের আশ্রয় প্রশ্রয় সিন্ডিকেট হয়, আমরা বলতাম সিন্ডিকেটই সরকার, সরকারি সিন্ডিকেট শেখ হাসিনার সময় বলতাম আমরা। তো আজকে এটা তো নাই। তো এই জন্য আমরা মনে করি যে তারেক রহমানের গভর্নমেন্টকে যদি সবাই যদি হেল্প করেন, সহযোগিতা করেন, এবং তিনি এই সহযোগিতাটা নিয়ে সিন্ডিকেট দমন করবেন, তাইলে আমি মনে করি যারা আজকে জনগণের কথা বলেন, শ্রমজীবী মানুষের কথা বলেন, কম ভাগ্যবান মানুষের কথা বলেন, এদের সবার জন্য আমরা আপাতত এই সরকারকে সহযোগিতা করব, দুর্নীতি দমন, সিন্ডিকেট দমন, এগুলো দমনের প্রশ্নে। অবশ্যই আপনি সহযোগিতার কথা বলেছেন।
একদম অল্প ভাষাতে মানে অল্প কথাতে আমি একটু কাফি রতনের কাছে এই যে সিন্ডিকেটের বিষয়টি যেহেতু আসলো আমি আপনার মন্তব্য রেখে আসলে যেতে পারছি না। আপনার মনে হয় যে সিন্ডিকেট ভাঙতে পারবে কিনা এই সরকার, মানে না না। আবারও নাকি আমাদেরকে ওই অজুহাতগুলো দেখতে না, হবে? ঘটনা হচ্ছে যে মোশাররফ ভাই তো বলছেনই যে সিন্ডিকেটই সরকার, সিন্ডিকেটই সরকারি সরকারি syndicate। সিন্ডিকেট। এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য সত্য হবে না, এটা বিএনপির জন্য সত্য। কারণ এটা হচ্ছিল ধনিকদের দল তো, এবং এদের ব্যবসায়ীদের দল। সুতরাং ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি ধরেন এই যে আমাদের চিনি কলগুলি বন্ধ হয়ে যাচ্ছে কেন? মাত্র 6টা কর্পোরেট হাউস তারা মানে বিদেশ থেকে চিনি আমদানি করে বাংলাদেশে বিক্রি করে এবং তারা চিনি নিয়ন্ত্রণ করে। শেখ হাসিনা আমলে তাই করেছে, এখন বিএনপি আমলে তাই করছে। আপনি করোনার আগে চিনির কেজি ছিল 54 টাকা বা 55 টাকা, এখন 120 টাকা কেন খাচ্ছি? কারণ হচ্ছে যে আমাদের যে 2020 সালে করোনার মধ্যে শেখ হাসিনা 6টা চিনি কল বন্ধ করে দিছিল। আমরা শ্রমিক আন্দোলন করে অনেক লড়াই করে প্রধান উপদেষ্টার কাছ থেকে এই মানে ইয়েটা এনেছি যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে সেটা বাতিল করে দিয়েছিলেন। আজকে আমি সচিবালয়ে গিয়েছিলাম বাণিজ্য শিল্প সচিব শিল্পমন্ত্রীর সাথে কথা বলতে। তো ওনারা তো এই চিনি কলগুলি খোলার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না, আবার নিবেনও না। কারণ হচ্ছে যে তারা যেই মানে যাদের কাছ থেকে তাদের দলের যারা সদস্য তারাই হচ্ছে এই সকল মানে ইম্পোর্ট সাথে ইম্পোর্টের সাথে যুক্ত। ফলে আপনি এটা ঠিক মোশাররফ ভাই যেটা বলছে, জনগণের যদি একটা আর্জ থাকে, জনগণ যদি একটা লড়াই থাকে, তাহলে সরকার বাধ্য হবে। এবং ধরেন আরেকটা কথা বলে আমি শেষ করব, এটা না বললে আমার জন্য অন্যায় হবে। এই যে ঈদের পরে এসে দেখলো যে SMS এ 2000 মানুষকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা সরকার কিছু করবে না? একটা মানুষ উৎসব করতে গেল, সে ফিরে এসে দেখে তার চাকরি নাই। এই যারা মানে বিনা কারণে বিনা ইয়েতে নোটিসে তাদেরকে চাকরিচ্যুত করে, যে আমরা চাকরি করি আমাদেরকে চাকরিচ্যুত করেছি। আমি যখন চাকরি করতাম তখন নিয়মে ছিল 2 মাস আগে আমাকে নোটিশ দিবে, আমাকে চাকরিচ্যুত করা, অথবা আমি চাকরি ছাড়লে 2 মাস আগে নোটিশ দিব। নিয়ম বহির্ভূত হবে সরকারের দিক থেকে। যে এই শ্রমজীবী মানুষ কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মূল শক্তি, এবং তাদের পক্ষে যদি সরকার অবস্থান না গ্রহণ করে, তাহলে যেই আস্থা সরকারের অর্জন করার কথা বলছি আমরা, সেই আস্থা সরকার করতে পারবে না। আব্দুল্লাহ কাফি রতন, মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা নিশ্চয়ই আরো কোনো পর্বে আরো বিস্তারিত আপনাদের কাছে শুনবো। অনেক প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে জানতে হবে নিশ্চয়ই পরবর্তী পর্বে। আর এই ছিল আজকের মতো দেশ সম্প্রতিকে সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।